নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এই পাঁচটা দেখেন, এই কাগজটা খুব ভালো করে দেখেন। দেখেছেন? এবার এটা দেখেন। এই দুটো কাগজ আপনার একটা হলো পাস ফর পোলিং এজেন্ট, একটা হলো পাস ফর পোলিং এজেন্ট। দুটোই পোলিং এজেন্টের পাস। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো আপনার 1993 সালে আমি পোলিং এজেন্ট ছিলাম। একজন ক্যান্ডিডেট, বিধানসভা নির্বাচন ছিল ত্রিপুরা রাজ্যে। খুব কট্টর ফাইট হয়েছিল সেবার কংগ্রেস এবং সিপিএমের মধ্যে। সেই ফাইটে শেষ পর্যন্ত সিপিএম বিজয়ী হয় এবং কংগ্রেস পরাজিত হয়। আপনারা জানেন জোট রাজত্বের কথা, 1988 থেকে 1993 পর্যন্ত। সেই জোট রাজত্বের পতন হয় 1993 সালের বিধানসভা নির্বাচনে। সেই বিধানসভা নির্বাচনে আমি পোলিং এজেন্ট ছিলাম। আজকে থেকে কত বছর আগে? আজকে থেকে 32 বছর আগে। আমার জীবনে আমি একবারই পোলিং এজেন্ট হই, একবারই কোনো ক্যান্ডিডেটের হয়ে আপনার পোলিং বুথে বসি। সেইটা সেই 93-এ রাজনীতিতে কাজ করেছি, কিন্তু পোলিং এজেন্ট একবারই হই। আমার মনে আছে, এটা খুব একটা দারুণ অভিজ্ঞতা আমার কাছে। আমি তখন ছাত্র ছিলাম অ্যাকচুয়ালি। ঘটনাটা বলি আজকে, রিয়েল লাইফ স্টোরিতে আমি তো বলেছি যে সমস্ত রিয়েল লাইফের কথা বলবো, যা ঘটেছে, যা সত্য, সেই কথাগুলো বলার জন্য, গল্পের আকারে বলার জন্যই রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা করা হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবেন, তাহলে অনেক অনেক দারুণ দারুণ অভিজ্ঞতার কথা বলবো আপনাদেরকে। আমি তখন সম্ভবত ক্লাস 11-এর স্টুডেন্ট। রাজ্যে নির্বাচনী পরিবেশ ব্যাপক আকার ধারণ করেছে। সেই রকম অবস্থাতে আমার এলাকার একাধিক ব্যক্তি আমাকে একদিন বলল যে, প্রসেনজিৎ, তুমি পোলিং এজেন্ট হবে? আমি জিজ্ঞেস করলাম কার জন্য? তো বললেন, একজন নির্দল ক্যান্ডিডেটের হয়ে তোমাকে পোলিং এজেন্ট হতে হবে। তো নাম টাম কিছু বললো না, কিন্তু আমার কাছে এটা ভীষণ দারুণ একটা অফার মনে হলো। বয়স কম, ছাত্র জীবন, একদম মানে কি বলবো, কৈশোর এবং যৌবনের মাঝামাঝি অবস্থা একটা। এইরকম সময়ে যে কোনো মানুষের জীবনে ভীষণ কৌতূহল থাকে, কিউরিওসিটি থাকে, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করার একটা প্রবণতা থাকে। যে কোনো জায়গাতে, যে কোনো কিছুতেই নিজে থেকে এগিয়ে যাওয়ার একটা আগ্রহ থাকে। আমার মধ্যে তো এটা ছোটোবেলা থেকেই ছিল, আমি সব কিছুতে এগিয়ে যেতাম। তো স্বাভাবিকভাবেই আমাকে যখন বড়রা এসে বলল যে তুমি ক্যান্ডিডেট হও, আর সরি পোলিং এজেন্ট হও, তখন পোলিং এজেন্ট মানে তো সাংঘাতিক ব্যাপার তখন আমাদের কাছে। একটা ইলেকশনে পোলিং এজেন্ট মানে খুব ইম্পর্ট্যান্ট ব্যক্তি, এবং এই ইলেকশনে আমারও একটা রোল থাকবে। আমিও ইলেকশনের দিন যাব, আমাকেও সবাই ডাকবে, আমিও খুব গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ করব। এটা একটা ওই সময়ের অনুভূতিটা হয়তো আজকে ঠিক মতো বলেও বোঝাতে পারবো না, এই বয়সে এসে আর কি। একটা দারুণ অভিজ্ঞতার কথা। তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। রাজি শুধু হই না, আমি তো এরপর স্বপ্ন দেখতে থাকি পোলিং এজেন্ট হিসাবে আমি কি করছি না করছি। আমি কিন্তু জানিও না ঠিকভাবে পোলিং এজেন্ট পোলিং বুথের মধ্যে থেকে বসে কি কি কাজ করবে, তার কি কি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি আমি কিন্তু খুব ভালো করে তখনও জানি না। কিন্তু আমার কাছে তখন একটা মানে এটা একটা স্বপ্নিল একটা অফার। তো আমি ভাবতে শুরু করি, ভাবছি খুব মজা হচ্ছে। রাত্রিবেলা ঘুমোতে পারছি না, রাত্রিবেলা বারবার এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ ভাবছি শুধু আমি পোলিং এজেন্ট হিসাবে আমি যাচ্ছি। সেদিন আমি কি করব, সেদিন আমাকে সবাই গুরুত্ব দেবে, আমাকে সবাই ডাকবে। আমি অনেক মানে একদম বিধানসভার ক্যান্ডিডেটের সঙ্গে জন্য আমি কাজ করব। তিনি জিতলে এমএলএ হয়ে যাবেন, এমএলএ হয়ে এরপরে হয়তো মন্ত্রী হবেন, আমার সঙ্গে তার পরিচয় থাকবে, আমি তার হয়ে কাজ করছি, ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবেই বয়সের যা ধর্ম সেগুলো সবই ছিল আমার মধ্যে। এইরকম করতে করতে শেষ পর্যন্ত নির্দিষ্ট দিন আসে। নির্দিষ্ট দিন অ্যাকচুয়ালি যেদিন ইলেকশন, তার আগের রাতটা আমি ঘুমোতেই পারিনি বলা যায়। ভীষণ কিউরিওসিটি, ভীষণ কৌতূহল, ঘুমোতেই পারিনি, শুধু ছটফট করেছি। ভোরবেলায় আমার মনে আছে 3টে নাগাদে আমি ঘুম থেকে উঠে মানে বিছানা ছেড়ে আমি নেমে যাই। তারপর গিয়ে স্নান টান করে একদম নতুন মানে ফ্রেশ ড্রেস পরে আমি রওনা দিই।
4টে নাগাদ আমি আপনার পোলিং স্টেশনে কাছাকাছি পৌঁছে যাই। সেখানে আপনার যারা ওই সময় যারা এলাকার সিনিয়ররা ছিল, যারা এই অফারটা দিয়েছিল আর কি আমাকে, তারা আমাকে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দেয়। তারপর নির্দিষ্ট সময়ে, অ্যাকচুয়াল টাইমটা মনে নাই আমার, ওই সময়ে আমি পোলিং স্টেশনের বুথের ভেতরে যাই। যাওয়ার আগে আমাকে তো এই যে পোলিং এজেন্টের বললাম না, এই যে পাসগুলো দিল, এই পাসগুলো নিয়ে আমি সেখানে যাই। এই পাসগুলো নিয়ে এখনও রয়ে গেছে, ভাবতে পারেন 1993 আমি একদিন বাড়িতে পুরনো কাগজপত্র সব ঘাটাঘাটি করছিলাম। সেই ঘাটাঘাটি করতে গিয়ে আমি হঠাৎ দেখলাম যে এই পোলিং এজেন্টের আমার সেই পেছন দিকে আমার সিগনেচারও আছে, হ্যাঁ, সেই সময়ের সিগনেচার। তো এই কাগজগুলো পেয়ে আমি ভীষণ ভালো লাগলো, আমার পুরনো স্মৃতি। তারপর আমি এই কাগজগুলো পাওয়ার কথা না, অ্যাকচুয়ালি এতদিন আগের কথা। অনেক কাগজই তো নষ্ট হয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে। বাড়িতে ডাকাত পড়েছিল, ডাকাতরা অনেক ফাইল টাইল নিয়ে গেছে। তো সেই অবস্থাতে কোথাও খুঁজতে খুঁজতে এই কাগজগুলো পাই। হ্যাঁ, আমি এই পাসগুলো নিয়ে ভেতরে যাই। প্রিসাইডিং অফিসার আমাকে এগুলো ইস্যু করে দেন। হ্যাঁ, তো এরপরে আপনার এই যে কাগজটা কি, পার্ট 1 ব্যালট পেপার অ্যাকাউন্ট, ওই যে সমস্ত হিসাব নিকাশ এই কাগজের মধ্যে আছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি নির্দল ক্যান্ডিডেটের হয়ে আমি পোলিং এজেন্ট ছিলাম, কিন্তু নির্দল ক্যান্ডিডেটের নামও আমি ভুলে গেছিলাম। নাম কি, এই কাগজ দেখে আবার ওনার নাম আমার মনে পড়লো। হ্যাঁ, আপনার আমি বলি আপনাদেরকে, খুব ভালো লাগবে আপনাদের, হয়তো অনেকের এরকম পুরনো স্মৃতি থাকতে পারে। এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, এই কাগজটাও রয়ে গেছে আমার কাছে এখনো। এটার মধ্যে আপনার আমার সিগনেচার আছে, প্রিসাইডিং অফিসারের সিগনেচার আছে। প্রিসাইডিং অফিসারের নাম ব্রজেন্দ্রনাথ সরকার, এই যে ওনার সিগনেচার আছে এখানে। তারপর ক্যান্ডিডেটের নাম মাধব দেববর্মা ছিলেন নির্দল ক্যান্ডিডেট। আমি সেই নির্দল ক্যান্ডিডেটের হয়ে আপনার পোলিং এজেন্ট ছিলাম, সিপিএমেরও না, কংগ্রেসেরও না। তো এই মাধব দেববর্মার সঙ্গে আমার বোধহয় একবার দেখা হয়েছিল পোলিং স্টেশনেই, এছাড়া আর দেখা হয়েছিল এরকম কিছু মনে পড়ছে না আমার। এই ভদ্রলোকের বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, কি করেন এখন, পরবর্তী সময় কি করতেন, কিছুই কিন্তু আমি জানি না। পাড়ার বড়রা বলল, আমিও রাজি হয়ে গেলাম। তো ওনার হয়ে কাজও করলাম। রাম ঠাকুর কলেজে ছিল আমার পোলিং স্টেশন, রাম ঠাকুর কলেজ। আমার বাড়িটা, আমার যেখানে আমার জন্মস্থান শ্রীপল্লী, সেই শ্রীপল্লী রাম ঠাকুর কলেজের কাছাকাছি এলাকাতেই। তো রাম ঠাকুর কলেজে, হ্যাঁ, ডেটটা এখানে লেখা আছে 3/4/93, মানে 1993 সালের 3রা এপ্রিল ডেটটা, রাম ঠাকুর কলেজে। হ্যাঁ, আর এটাতে কি কি লেখা আছে, 14 নম্বর বাধাঘাট, এর 23 হলো পোলিং স্টেশনটা। এইটাতে আমার দায়িত্ব পড়ে এবং সেই দায়িত্ব খুবই নিষ্ঠার সঙ্গে পালন করি সারাদিন ধরে, খুব আনন্দের সঙ্গে। একবার বোধহয় অল্প কিছুক্ষণের জন্য বোধহয় বেরিয়েছিলাম, তারপর আবার ঢুকে যাই। মানে এটা তো একটা অভিজ্ঞতা এবং রোমাঞ্চ, তো অ্যাকচুয়ালি একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সারাদিন শুনশান বলতে মানুষ তো আছে, ভোটার আসছে যাচ্ছে এর মধ্যে, কিন্তু প্রত্যেকে দিনের যে চতুর্দিকে গাড়ি গাওয়ার আওয়াজ সাংঘাতিক একটা থাকে না, সেইগুলি না। এটা তো ছুটির দিন, তো এটার মধ্যে একটা দুপুরবেলায় রোমাঞ্চ লাগছিল। দুপুরবেলা আবার খাবারের ব্যবস্থা হয়েছিল, কোথাও গিয়ে বোধহয় খিচুড়ি খেয়েছিলাম। তো এই সমস্ত কিছু হয়েছিল। এরপরে সন্ধেবেলায়, মানে ইলেকশন শেষ হওয়ার পরে আপনার এই কাগজটা দেয়। এই কাগজটা কি, এটা হলো পার্ট 1 ব্যালট পেপার অ্যাকাউন্ট। এই কাগজটাও আমার কাছে রয়ে গেছে এখনো। কত বড় ইতিহাস দেখেন, ভাবলে পরে। তো এটাতে লেখা আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি 14 বাধারঘাট। বাধারঘাটটা হলো 14 নম্বর বাধারঘাট। এই বাধারঘাটে আমার জন্ম। তো এখানে
লেখা আছে 017831, হ্যাঁ, ব্যালট পেপারের নাম্বার আর কি। এগুলি থেকে তখন তো ব্যালট পেপারে হতো, তখন তো আপনার ইভিএম টিভিএম ছিল না। হ্যাঁ, টোটাল 780টা ভোট কাউন্ট হয়েছিল। আর আপনার উইদাউট আচ্ছা, ব্যালট পেপার রিসিভ করা হয়েছিল 780টা। ব্যালট পেপার আনইউজড নীল, উইথ দ্য সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার নীল, উইদাউট দ্য সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার 199। তো টোটাল 199 থেকে 199। ব্যালট পেপার ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন 581টা ব্যালট পেপার পোলিং স্টেশনে ইউজ করা হয়েছে। তো আলটিমেটলি 581টা। এই হলো ব্রজেন্দ্র চন্দ্র সরকার, প্রিসাইডিং অফিসার। আমি জানি না উনি এখন পৃথিবীতে আছেন কিনা, আমার ভিডিও দেখছেন কিনা, দেখলে হয়তো ওনারাও হয়তো মনে পড়বে। আবার এই যে ক্যান্ডিডেট ছিলেন আপনার মাধব দেববর্মা, উনিও জীবিত আছেন কিনা বা কোথায় আছেন কি আছেন কিছুই আমি জানি না। কিন্তু তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, হয়তো তাদেরও সেই পুরনো স্মৃতি তাদেরও মনে পড়বে, তাদেরও হয়তো ভালো লাগবে। আর সেই ইলেকশানে কত পার্টির কতজন কত ভূমিকায় ছিলেন, হ্যাঁ, তারাও হয়তো আমার এই ভিডিওটা দেখবেন, দেখে হয়তো তারাও হয়তো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা দেখেন যে তাদের কি ভূমিকা ছিল। কেউ হয়তো ভোটার হিসাবে বা রাম ঠাকুর কলেজে সেদিন গেছিলেন, কেউ হয়তো আপনার অন্য পার্টির পোলিং এজেন্ট হিসাবে অথবা অন্য কোনো দায়িত্বে হয়তো গেছিলেন সেখানে, সেগুলি সব বলবেন। রাজ্যের বিভিন্ন জায়গাতে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাদের এরকম সিমিলার অভিজ্ঞতা আছে, প্রথম যে পোলিং এজেন্ট হওয়ার যে অনুভূতিটা, যে রোমাঞ্চটা, যে কাহিনীটা, যে গল্পটা, সেটা তাদের সঙ্গে হয়তো আমার সঙ্গে হয়তো তাদেরও অনেকটা মিলতে পারে। তো তারাও হয়তো দেখে এখানে কমেন্ট করে বলবেন সেই পুরনো স্মৃতি, মানে আজকে থেকে 32 বছর আগের স্মৃতি ভাবলে কীরকম রোমাঞ্চ লাগে, অবাক লাগে যে সেই কাহিনীটা, সেই কাগজগুলো এখনও রয়েছে। অনেকের হয়তো থাকে না, আমারও থাকার কথা ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু ঘটনাচক্রে পেয়ে গেছি সেই কাগজগুলো। পাওয়ার পরে আমার মনে হয়েছে যে রিয়েল লাইফ স্টোরি, যেহেতু এই চ্যানেলটা, এখানে যেহেতু রিয়েল লাইফের কথা বলা হয়, এখানে যেহেতু এই সমস্ত বিভিন্ন ধরনের অভিজ্ঞতা স্মৃতিগুলো তুলে ধরা হয় এবং রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক কাহিনী, রাজনৈতিক ইতিহাস সেগুলোকেও তুলে ধরা হয় গল্পের আকারে। এবং মানুষ যেহেতু পছন্দ করেন এই ধরনের ইতিহাসগুলো, কাহিনীগুলো, গল্পগুলো শুনতে, তো এইটা কেন আমি তুলে ধরবো না? এটা তো অনেকের স্মৃতির সঙ্গে মিলে যাবে। লক্ষ লক্ষ মানুষ হয়তো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্য থেকেও যারা আমার ভিডিও দেখেন, চ্যানেলগুলো দেখেন, তারা হয়তো এই গল্পগুলোর সঙ্গে হয়তো একাত্মতা অনুভব করতে পারেন। তো তার কারণে আমার মনে হয়েছে যে না, এটাকে এখানে তুলে ধরি। তো এই কারণে আজকের এই যে রাজনৈতিক গল্পটা, এটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কারণ পোলিং স্টেশনে তো আপনারা সবাই গেছেন, কেউ গেছেন পোলিং এজেন্ট হিসাবে, কেউ গেছেন ক্যান্ডিডেট হিসাবে, কেউ গেছেন ক্যান্ডিডেটের হয়ে কাজ করার সুবাদে, আর সবাই গেছেন মিনিমাম ভোটার হিসেবে। তো এই কারণে সবারই পোলিং স্টেশনের সঙ্গে সম্পর্ক থাকবে, যদি 18+ হয়ে থাকেন আর কি। 18 বছরের নিচে হলে তো পোলিং স্টেশনে যাওয়ার অভিজ্ঞতাটা এখনো হয়নি। তো সেই অভিজ্ঞতাগুলোর সঙ্গে এই অভিজ্ঞতা, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে হয়তো আপনাদেরও ভালো লাগছে। তার কারণে ভিডিওটা শেয়ার করে দেবেন। অন্যরা হয়তো তাদের অভিজ্ঞতার কথা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। আপনারাও আপনাদের সবারই কমেন্ট করে সেই প্রথম ভোট কেন্দ্রে যাওয়ার অনুভূতিটা বলবেন। ভিডিওটা ভালো লাগবে আমি জানি। রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা আপনাদের পছন্দের চ্যানেল, এই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলের ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে এবং চ্যানেলের ডেসক্রিপশানে গেলে আপনারা কিন্তু আমার অন্যান্য চ্যানেলগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আমার প্রসেনজিৎ চক্রবর্তী নামে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষণ হয়। আমার ত্রিপুরা পলিটিক্যাল শো নামে চ্যানেলটাতে ত্রিপুরার রাজনৈতিক বিষয়ে আপনার রাজনৈতিক বিশ্লেষণ হয়।
আর হিন্দি পলিটিক্যাল টক নামে চ্যানেলটাতে হিন্দিতে রাজনৈতিক বিশ্লেষণ হয়। এই কারণে এই সবগুলো চ্যানেলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা সেই চ্যানেলগুলোকেও কিন্তু দেখতে পারেন, মানে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মতামত সেই জায়গাতেও জানাতে পারেন। আমার নিশ্চিন্তভাবে আমি আপনাদেরকে বলতে পারি সবগুলো চ্যানেল আপনাদের ভীষণ ভীষণ রকম ভালো লাগবে। সঙ্গে থাকবেন। এভাবে আরও অনেক অভিজ্ঞতার কথা আপনাদেরকে আগামী দিনে তুলে ধরব, এই জীবনের প্রকৃত অভিজ্ঞতার কথা এই চ্যানেলটাতে, রিয়েল লাইফ স্টোরিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।